সুধাময় সান্যালের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল রিকশাটা। অর্জুন ওকে দাঁড়াতে বলল। সন্ধে হয়ে আসছে। তিস্তা বাংলোতে যাওয়ার রিকশা, এটাকে ছেড়ে দিলে পাওয়া যাবে না। হাতের লাইটারটার লক তখনও খোলা। অর্জুন জিজ্ঞেস করল, এটাকে কিভাবে পরীক্ষা করব? জেমস একটা সত্যিকারের জাল লাইটার আর এইটের ওজন এক কিনা অর্জুনকে হাতের তালুতে রেখে যাচাই করতে বলল। সেটা করা মাত্র অর্জুন কাটা গদায়ের সরানো লাইটারটার ওজন টের পেল বেশি। সে জেমসকে বলল, এটা এত ভারী ভাবিনি। জেমস ওর হাত থেকে লাইটারটা তুলে নিল, তারপর ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করতে লাগলো। শেষ পর্যন্ত মুখে হাসি ফুটে উঠল। দেখো, নতুন লাইটারটার পেছনে লেখা রয়েছে জোনস অ্যান্ড জোনস, এন রয়েছে, ডি নেই। অবশ্যই এটা সংকেত, যারা ব্যবহার করে তারা জানে। তোমার লোক যদি লোভ সামলে হাত সাফাই না করত, তাহলে এইটের অস্তিত্ব আমরা টের পেতাম না। মনে হচ্ছে দ্বিতীয় বোতাম টিপলেই বিস্ফোরণ হবে। অবশ্য তার আগে আমাদের এই ভদ্রলোকের সঙ্গে দেখা করা উচিত। খুব সাবধানে ওটা নিজের পকেটে রেখে বাড়িটার দিকে তাকিয়েছিল জেমস। অর্জুন বলল, এখানেই সুধাময় সান্যাল থাকেন। বৃদ্ধ মানুষ, বিয়ে থা করেননি, এককালে কলেজে পড়াতেন, কিন্তু লাইটারটা সম্পর্কে জানা গেল না। জেমস বলল, কি জানতে চাও? এটা ছুঁড়লে বিস্ফোরণ হয় কি না? যদি হয় তাহলে এটা আর কাজে লাগবে না, তাই না? বিস্ফোরণ হলে কি রকম হবে? একটা হাতি মরে যাবে, এই মাত্র। অর্জুন কথা না বলে নিজেদের উপস্থিতি জানান দিল, কিন্তু মনের মধ্যে অস্বস্তিটা থেকেই গেল। ওই লাইটার সত্যি বিস্ফোরক কি না তা না ছুঁড়লে জানা যাবে না, কিন্তু সেটা না হলে জেমসের ধারণা সঠিক বলে প্রমাণ হবে না। সেক্ষেত্রে নানা রকম সন্দেহ উঠতে পারে। সুধাময় সান্যালের ভৃত্য দরজা খুলল। অর্জুনকে দেখে বলল, বাবুর শরীর খারাপ, আজ কারো সঙ্গে দেখা করবেন না। অর্জুন অবাক হলো, এরকম তো কখনো হয়নি। একবার সুধাময় সান্যালের ম্যালেরিয়া হয়েছে শুনে সে অমলদার সঙ্গে দেখতে এসেছিল, তখন তো কোনো বাধা পায়নি। সে ভৃত্যকে জিজ্ঞেস করল, বাবুর কি হয়েছে? আমি ঠিক জানি না, তবে দেখা হবে না। ডাক্তার এসেছিল? সেটাও জানি না। জেমস জিজ্ঞেস করল, এই লোকটা যে বিশ্বাসযোগ্য তাতে তুমি নিশ্চিত? অনেকদিন ধরে ভৃত্যটাকে দেখছে অর্জুন, অবিশ্বাস করার কোনো কারণ নেই। কথাটা জানালে জেমস বলল, জিজ্ঞেস করো তো, একটু আগে কেউ এসেছিল কিনা? ভৃত্যটা বলল, দুজন লোক এসেছিল, তাদের মধ্যে একজনের চেহারা এই সাহেবের মতন। তারা কথা বলে চলে যাওয়ার পর থেকেই বাবুর শরীর খারাপ করেছে। অর্জুনকে সে চেনে বলেই এত কথা বলল, নইলে বলতো। বাবু বলেছেন কারো সঙ্গে কোনো কথা না বলতে। চাকরটা দরজা বন্ধ করে দিল। দুজন লোক এসেছিল, তার মধ্যে একজনকে তোমার মতো দেখতে। প্রত্যেকটা রাউন্ডে আমরা হারছি, বিড়বিড় করল জেমস। প্রার্থনা করি এই ভদ্রলোক বেঁচে থাকুন। চলো আমরা আস্তানার খোঁজে যাই। অর্জুন রিকশার কাছে চলে এলো। সুধাময় সান্যালের ব্যবহারে সে খুব দুঃখিত হয়েছিল। লোক দুটো কি কথা বলল, যার জন্য ভদ্রলোক জনসংযোগ ত্যাগ করতে চাইছেন? জেমসের মতো দেখতে, বলল ভৃত্যটা। তাহলে কি আর একজন আমেরিকান এই শহরে এসেছে? তাহলে গদাইরা তো সে কথা বলতো। জেমস যাই বলুক, সুধাময় সান্যাল মারা যাননি। ভৃত্যটি এত বড় কথা চেপে যেত না। সুধাময় সান্যাল থাকেন দোতলায়। অর্জুনের মনে হলো কেউ যেন ব্যালকনি থেকে চট করে সরে গেল। সে জেমসকে রিকশায় অপেক্ষা করতে বলে বাড়িটার একপাশে চলে এলো। বৃষ্টির জলের পাইপ ছাদ থেকে ব্যালকনির পাশ দিয়ে নিচে নেমে এসেছে। অর্জুন পাইপটা ধরল। উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যালকনিতে পৌঁছে গেল সে। এখন সন্ধে হয়ে গেছে। মশার কারণে আশেপাশের বাড়িগুলোর জানালা বন্ধ। ফলে অর্জুনের মনে হলো সে কারো চোখে পড়েনি। রেলিং টপকে ব্যালকনিতে ঢুকতেই সে সুধাময় সান্যালকে দেখতে পেল। পেছনে হাত রেখে টেবিলের সামনে দাঁড়িয়ে কিছু দেখছেন। আপনার শরীর খারাপ? অর্জুন স্পষ্ট জিজ্ঞেস করল। সঙ্গে সঙ্গে মুখ ফেরালেন সুধাময় সান্যাল।
আর সেখানে আতঙ্ক ফুটে উঠল। এক পা পিছিয়ে গেলেন তিনি। তুমি তুমি কি করে উপরে উঠে এলে? নো নো নো, ইটস নট গুড। এইভাবে বাড়িতে ঢুকতে পারো না তুমি। অর্জুন ঘরে ঢুকল। আপনার কি হয়েছে? এরকম ব্যবহার করছেন কেন? দ্রুত ভেতরের দরজার দিকে ছুটে গেলেন সুধাময়। তারপর চলে এলেন ব্যালকনিতে। মুখ ঘুরিয়ে আশেপাশে তাকালেন। তারপর ফিরে এসে জিজ্ঞেস করলেন, সাহেবটা কে? আমেরিকান, অমলদার কাছে এসেছে। অমল? অমল ফিরেছে? সুধাময় ব্যগ্র হয়ে প্রশ্ন করলেন। না। উত্তরটা শোনা মাত্র সুধাময়ের মুখে কালো ছায়া নামল। তিনি বললেন, অর্জুন, তুমি এখনই চলে যাও। কিছুদিন আমি কারো সঙ্গে দেখা করতে চাই না। অর্জুন শান্ত গলায় প্রশ্ন করল, কেন? জোনস অ্যান্ড জোনস, অর্জুন, জোনস অ্যান্ড জোনস আমার সর্বনাশ করেছে। এখন আমি আমার কাজের লোককেও বিশ্বাস করতে পারছি না। ওই লোকগুলো সত্যিকারের খুনি। কথাগুলো বলার সময় ওর মুখের ভঙ্গি বোঝালো তিনি যথার্থই ভীত। ওরা কি বলেছে আপনাকে? ওরা? কাদের কথা বলছি তুমি জানো? না, তবে অনুমান করতে পারি। জোনস অ্যান্ড জোনসের লাইটার জাল করে এদেশে যারা ব্যবসা করতে চায় তারাই এসেছিল আপনার কাছে। আপনি কি জানেন গত 24 ঘন্টায় ওরা 2জন মানুষকে খুন করেছে যাদের কাছে জাল লাইটার ছিল? ওরা কি করে জানলো যে আপনি লাইটারটার ব্যাপারে সব খবর রাখেন? রায়বাবুর ছোট ছেলে ওদের বলেছে। আমি এই লাইটারটা সম্পর্কে সমস্ত লিটারেচার পড়ে জেনেছি। আমি বলেছি তার সঙ্গে আনা লাইটারটা জাল। ওরা আমাকে শাসিয়ে গিয়েছে আমি যেন কারো সঙ্গে এই ব্যাপারে কথা না বলি। বললে কি হবে তা আমার বিড়ালটার উপর পরীক্ষা করে দেখিয়ে দিয়েছে। সুধাময় সান্যাল হাত বাড়ালেন টেবিলটা দেখাতে। সেখানে বিড়ালটা পাশ ফিরে শুয়েছিল। কিন্তু সচেতন চোখে অর্জুন বুঝল ও বেঁচে নেই। জীবিত বিড়াল অতক্ষণ পাশ ফিরে শুয়ে থাকতে পারে না। হঠাৎ অর্জুন জিজ্ঞেস করল, ওরা আপনাকে দয়া দেখাবে কেন? শুধু ভয় দেখিয়ে চলে যাওয়ার পাত্র তো ওরা নয়। আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না। হরিপ্রসাদের কাছে টেলিফোনে ওরা আমার কথা জেনেছিল। ওদের খুব তাড়া ছিল। একজন চেয়েছিল আমায়। ঢোক গিললেন সুধাময়। কিন্তু দ্বিতীয়জন বলল চাকরটা ওদের ঢুকতে দেখেছে। আজ রাত্রে ওরা যখন সামচিতে পৌঁছচ্ছে না তখন আর ঝুঁকি বাড়িয়ে কোনো লাভ নেই। সেটা শুনে প্রথমজন সাবধান করে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। ওরা কি চাইছে তাও বলল না, শুধু টোবাকো পত্রিকাটি নিয়ে চলে গেল। সামচি? আপনি কি ভুটানের সামচির কথা বলছেন? আমি বলিনি, ওরাই বলল। ভুটান ছাড়া আর কোথাও সামচি নামে কোনো জায়গা আছে বলে জানি না। ওরা কারা অর্জুন? অর্জুন বলল, অমলদা ফিরে এলে আপনার সঙ্গে দেখা করব। তার আগে আপনি কারো সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন না। যে পথে উপরে উঠে এসেছিল সেই পথেই সন্তর্পণে নেমে গেল সে। যদিও এর ফলে জামা প্যান্টে নোংরা লেগে গেছে। রিকশায় উঠে সে তাড়াতাড়ি তিস্তা বাংলোর দিকে যেতে বলল। জেমস জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি হলো? অর্জুন জেমসের দিকে তাকালো। তারপর বলল, ওরা এসে ওকে এমন শাসিয়ে গিয়েছে যে উনি খুব ভেঙে পড়েছেন। এখন কথা বলার অবস্থায় নেই। দে আর রিয়েলি ডেঞ্জারাস, জেমস মন্তব্য করল। তিস্তা বাংলোয় পৌঁছানো পর্যন্ত কোনো বিপদ হলো না। ঘর পেতে ওদের কোনো অসুবিধে হলো না। এবং সেই ঘরটিই পাওয়া গেল যেখানে গতকাল সত্যেন্দ্রনাথ ছিলেন। বাবুর্চিকে খাবার অর্ডার দেওয়ার পর জেমস বলল, খুব টায়ার্ড লাগছে আজ। কাল সকালে আবার ট্রাঙ্ক কল করার চেষ্টা করতে হবে। তার মধ্যে তোমার ওই লোক দুটো যদি কোনো খবর আনে তো সৌভাগ্য বলতে হবে। অর্জুন দেখল জেমস তার লাগেজ না খুলেই বিছানায় শরীর এলিয়ে দিল। সে যাওয়ার জন্য উঠল। সাবধানে থেকো, যদি কেউ দরজা নক করে তাহলে তৈরি হয়ে খুলবে। সেই অবস্থায় জেমস বলল, থ্যাঙ্কস, আমি আত্মরক্ষায় অভ্যস্ত। আকাশে বেশ মেঘ। কখন মেঘ জমল তা টের পায়নি অর্জুন। হাঁটতে হাঁটতে সে পুরো ব্যাপারটা ভাবার চেষ্টা করছিল। যারা শহরে এসেছে তারা নিশ্চয়ই স্থানীয় কাউকে সঙ্গী করেছে।
না হলে এত স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারত না। এই লোকাল লোকটি কি সেই ড্রাইভার? তাকে কি আজ তারা গাড়িটা চালিয়ে যেতে দেখল? শামচিতে যাচ্ছে ওরা। শামচি হলো জলপাইগুড়ি থেকে মাইল 40-45 দূরের ভুটান বর্ডার। নাম শুনেছে, কিন্তু কখনো যাওয়া হয়নি। গাড়িতে ঘন্টা দেড়েক লাগে। সুধাময় সান্যালের কথা যদি ঠিক হয়, তাহলে ওরা আজ রাত্রেও এই শহরে থাকছে। এখন ওদের অস্তিত্ব একমাত্র অর্জুন ছাড়া এই শহরের কেউ জানে না। অতএব নিশ্চিন্ত ওরা। কিন্তু আজ রাত্রে কি কাজ ওদের? আবার তার লাইটারটার কথা মনে পড়ল। 2 নম্বর বোতামটা টিপলেই চার্জ হবে, এবং তখন ছুঁড়ে দিলে 10 সেকেন্ডের মধ্যেই যে বিস্ফোরণ ঘটবে, তাতে একটা হাতি মরে যাবেই। কিন্তু ওই লাইটারটায় যে সেই কর্মটি করবে তা প্রমাণিত হলো কই? জেমসের কাছ থেকে চেয়ে আনলে ভালো হতো। কথায় কথায় ওটার কথা আসবার সময় একটুও খেয়াল ছিল না। জলপাইগুড়ির একমাত্র হোটেলটির সামনে পৌঁছে অর্জুনের মনে হলো ভেতরে গিয়ে সত্যেন্দ্রনাথের মৃত্যুর খবরটা নিয়ে আসে। গতকাল ভদ্রলোক খুব ক্ষুব্ধ ছিলেন সত্যেন্দ্রনাথের ব্যবহারে। তাকে দেখেই ভদ্রলোক বললেন, কি খবর? সব ভালো? কালকের লোকটার সঙ্গে দেখা হয়েছিল, শুনলাম তিনি নাকি মারা গিয়েছেন। আত্মহত্যা? যা রাগী লোক! আরে ভাই, এই হোটেলের কেউ কোনো বদনাম কখনো করেনি। এই তো এক সাহেব আজ বিকেলে চলে গেলেন, তিনি তো কোনো বদনাম করেননি। কোনো মানুষ মারা গেলেও যারা তার সম্পর্কে রাগ পুষে রাখে, তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না অর্জুনের। তবু সে বলল, আপনার হোটেলে আজকাল খুব সাহেব মেম আসছে বুঝি? মেম না, শুধু সাহেব। কাল একজন আমেরিকান ছিলেন, আজ চলে গেছেন। আর একজন চাইনিজ এসেছেন। খাওয়া দাওয়ার হেভি ঝামেলা ওদের। আমেরিকান ভদ্রলোক? কি নাম বলুন তো? খাতা দেখে বলতে হবে। হ্যাঁ, রবার্ট মিচেল। চা বাগানের ব্যবসায় এখানে এসেছেন। খুব ভদ্র মানুষ। চা বাগানের ব্যবসা এখানে আমেরিকানরা কখনো করেছে কি না অর্জুন জানে না। তবে রাস্তায় চলতে চলতে অর্জুনের মনে হলো, রবার্ট মিচেল কেন এই হোটেলে থাকতে গেলেন? তিনি তো টি প্লান্টার্স ক্লাবেই স্বচ্ছন্দে জায়গা পেতে পারতেন। বাড়ির সামনে এসে সে অবাক হলো। তাদের বাইরের ঘরে আলো জ্বলছে, তার মানে কেউ দেখা করতে এসেছে। ইলেকট্রিকের বিল বেশি ওঠে বলে মা অকারণে বাইরের ঘরের আলো জ্বালিয়ে রাখেন না। সে নক করতেই যিনি দরজা খুললেন, তাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল অর্জুন। দরজা খুলে নির্বিকার ভঙ্গিতে চেয়ারে ফিরে গিয়ে ক্রাইম অ্যান্ড প্যাশন পত্রিকা উল্টাতে উল্টাতে অমলসম বললেন, মাসিমা একা থাকেন, এত রাত পর্যন্ত বাইরে ঘোরার কি দরকার তা বুঝি না। অর্জুনের সময় লাগলো স্থির হতে। আপনি আপনি কখন এসেছেন? এই তো, হাবু বলল তুমি গিয়েছিলে, তাই চলে এলাম। মাসিমা বললেন গত রাতেও তুমি বাড়ি ফিরতে দেরি করেছ। অর্জুন উল্টো দিকের চেয়ারে বসে জিজ্ঞেস করল, আপনি বোম্বে থেকে লিখেছিলেন কবে ফিরবেন জানেন না? আপনাকে দেখে খুব ভালো লাগছে। অমলসম কিছুক্ষণ তাকিয়ে বললেন, অর্জুন, তোমার বুদ্ধি আগের থেকে অনেক ধারালো, কিন্তু এখনো পুরো হয়নি। আমার চিঠির ওপরে পোস্টাল স্ট্যাম্প দেখেছ? ওগুলো বোম্বের নয়। যা হোক, হাবু বেচারা এখন হাসপাতালে। খুব সামান্য চোট লেগেছে যদিও, কিন্তু আমাদের বাইরের ঘরটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি আসার আধ ঘন্টা বাদেই ব্যাপারটা ঘটে। অর্জুন চমকে উঠল আবার। কি হয়েছে বাইরের ঘরে? একজন নেপালি এসেছিল আমার সঙ্গে দেখা করতে। হাবু তাকে বোঝাবার চেষ্টা করেছে আমি নেই। তখন সে তোমার কথা জিজ্ঞেস করে। হাবু যা বলে তা সে বোঝেনি। দরজা বন্ধ করার পর হাবু দেখেছে সে সিগারেট ধরাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে না। মনে হয় লোকটা সন্দেহ করেছিল তুমি বাড়িতে আছো। ও বাইরের ঘরে পায়ের শব্দ পেয়েছিল, কিন্তু হাবু তখন পাশের দরজা দিয়ে বেরিয়ে এসেছে। তার ওই ঘরে শব্দ করা সম্ভব না। ঠিক তাই সে কিছু একটা ছুঁড়ে দেয় ঘরের মধ্যে। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণটা ঘটে। কি ছুঁড়েছে তা দেখবার জন্য এগিয়ে যেতে হাবু সামান্য আঘাত পায়, আর সেই সুযোগে লোকটা সরে পড়ে। অমলদা চুপ করলে অর্জুন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল,
ঘরের ভিতরে কে শব্দ করেছিল? আমি। তোমরা বেরিয়ে যাওয়া মাত্র আমি ফিরেছিলাম। হাবুকে আমি নিষেধ করি কাউকে আমার ফিরে আসবার খবর জানাতে। তার কিছুক্ষণ বাদেই ওই গাড়িটা নিয়ে নেপালি লোকটা আমার সঙ্গে দেখা করতে আসে। এই নিয়ে ভাবনার কিছু নেই। লোকটা কেন এমন করলো আপনি অনুমান করতে পারেন? হয়তো কোনোদিন ওকে কোনো অপরাধের জন্য ধরিয়ে দিয়েছিলাম, তার বদলা নিল। লোকটা লাইটার ছুঁড়তে যাচ্ছে দেখেই আমি দ্রুত পাশের ঘরে ছুটে যাই। কয়েক সেকেন্ডের মধ্যে যখন আমি বাড়ির পেছনে, তখনই বিস্ফোরণ ঘটল। লোকটাকে আমি চেষ্টা করলে ধরতে পারতাম, কিন্তু ও অত দ্রুত গিয়ে গাড়িতে উঠবে ভাবতে পারিনি। তাছাড়া লাইটার থেকে বিস্ফোরণ তো কল্পনায়ও ছিল না। কথা বলে কান খাড়া করলেন অমল সোম। চাপা গলায় বললেন, দুজন লোক বাইরে এসেছে, বাইরে গিয়েই কথা বলো। আমি যে ভেতরে আছি তা জানানোর দরকার নেই। অমলদার এইভাবে ফিরে আসা এবং নির্লিপ্ত ভঙ্গিতে কথা বলা অর্জুনকে এমন অবাক করে দিয়েছিল যে লাইটার সম্পর্কে অমলদা কতটা জানেন সেটা জিজ্ঞেস করতে ভুলে গেল। এই সময় দরজায় শব্দ হলো। অর্জুন পরিচয় জানতে চাইলে ওপার থেকে উত্তর এলো, আমরা গদাই। সন্তর্পণে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো অর্জুন, পোড়া এবং কাটা গদাই সামনে দাঁড়িয়ে। অর্জুন জিজ্ঞেস করল, বলো কি খবর? কাটা গদাই বলল, লোকটার নাম মান সিং, নাথুয়া লাইনে বাস ড্রাইভারি করত, কিন্তু বড় একটা চাকরি নিয়ে ও নাকি নেপালে চলে গিয়েছিল। অনেক বছর এখানে আসেনি। 4 নম্বর গুমটির কাছে ওর বাসা ছিল। দুদিনের জন্য নাকি বেড়াতে এসেছিল, আজ চলে গেছে ডুয়ার্সে। ওর এক ভাই এখনো আছে 4 নম্বর গুমটিতে, সেই বলল। পোড়া গদাই বলল, আমার খুব লজ্জা করছে, আমার দোষেই ব্যাগটা হারালাম। কাটা গদাই বলল, আমাদের দিয়ে যা সম্ভব তাই করব। ব্যাগটা উদ্ধার না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না। চোরের ওপর বাটপাড়ি। অর্জুন বলল, মাথা গরম করো না তোমরা। যারা এই ব্যাগ সরিয়েছে তাদের কাছে খুব ধারালো অস্ত্র আছে। তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও তাহলে খুশি হব। তোমাদের মধ্যে একজন তিস্তা বাংলোতে চলে যাও। সেখানে দেখবে 1, 2, 3, 4 নম্বরের গাড়িটা দাঁড়িয়ে আছে কি না। যদি থাকে তো চলে এসো, কাউকে কিছু বলো না। আর একজন এখানে অপেক্ষা করো। সন্দেহজনক কাউকে দেখতে পেলে আমাদের জানিয়ে দিও। আমাদের শব্দটা উচ্চারণ করে সচকিত হলো সে, কিন্তু গদাইরা যে এটা বুঝতে পারেনি তাতে সন্দেহ নেই। কাটা গদাই বেরিয়ে গেল দ্রুত পায়ে। অর্জুন আবার দরজা বন্ধ করে ভেতরে আসা মাত্র অমলদা বললেন, চমৎকার, তোমার উন্নতি দেখে আমার ভালো লাগছে। মনে হচ্ছে এই কেসটা তুমি নিজেই ট্যাকল করতে পারবে অর্জুন। অর্জুন অমলদার সামনে চেয়ার টেনে বসল। আমি বুঝতে পারছি না আপনি কি করে এই কেসটার কথা জানলেন, কতটাই বা জানেন? অমলদা চোখ বন্ধ করলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি চাই না ভারতবর্ষের মানুষের মন বিষাক্ত করতে বিদেশিরা সক্ষম হোক। একদল মতলববাজের হাতে ওই লাইটার তুলে দিতে আমি চাই না। জোনস অ্যান্ড জোনস কোম্পানি সম্পর্কে আমি যাবতীয় বৃত্তান্ত জানি। তোমাকে আমি বলেছিলাম ভারতবর্ষে বেড়াতে যাচ্ছি, তাই ইচ্ছে ছিল। এই সময় আমেরিকা থেকে সত্যেন্দ্রনাথ রায়ের একটি চিঠি পাই আমি। তিনি বিষ্টু সাহেবের বোনের কাছ থেকে আমার খবর পেয়েছেন। নিউ ইয়র্ক টাইমসে পাংদের ঘটনাটা পড়েছেন। ব্যাপারটা জানিয়ে উনি আমাকে সাহায্য করতে অনুরোধ করেছেন। ওদের কাছে খবর ছিল এই গ্যাংটা কাঠমান্ডু হয়ে ডুয়ার্সে আসবে। আমি সুধাময় সান্যালকে লাইটারটার ব্যাপারে জিজ্ঞেস করি। তিনি খুব উৎসাহিত হন সংগ্রহ করতে। ফলে আমার অজানা থাকলো না ওই বস্তুটির বৈশিষ্ট্য। ভারতবর্ষের বদলে আমি চলে গেলাম কাঠমান্ডুতে। আপনার সঙ্গে সত্যেন্দ্রনাথের দেখা হয়েছিল? হ্যাঁ, আমি তাকে বলেছিলাম জলপাইগুড়িতে গিয়ে আমার খোঁজ নিতে। ওই লাইটার আমার বাড়িতে ফেলে আসতে আমি অনুরোধ করেছিলাম। আমার চিঠি পেলে তুমি লাইটার সম্পর্কে আগ্রহী হবে বলে আমার ধারণা ছিল। চিঠিটা আপনি কোথায় পোস্ট করেছিলেন? নিজের নামে আসা পুরনো খামের ভেতরে চিঠিটা ভরে দিয়েছিলাম। ওটা সত্যেন্দ্রনাথ নিজের হাতে নিয়ে গিয়ে টেবিলে রাখেন।
আসলে আমি চেয়েছিলাম আমার অনুপস্থিতিতে তুমি ওদের গতিবিধি সম্পর্কে খোঁজ নাও। অমল সোম উঠলেন। কিন্তু সত্যেন্দ্রনাথ মারা গেলেন, সেটা আপনি এখানে থাকলে হয়তো হতো না। তাছাড়া হরিপ্রসাদ রায় মারা গিয়েছেন ওদের হাতেই বলে আমার ধারণা। এগুলো আমি ঠেকাতেও পারতাম না। আমাকে শিলিগুড়িতে থেকে যেতে হয়েছিল তোমার জেমসের জন্য। থেকে অবশ্য লাভই হয়েছে। আমি চলি। অমলদা পা বাড়ালেন। আপনার সঙ্গে জেমসের পরিচয় হয়েছে? বা, কাঠমান্ডুতে একসঙ্গে একটি বেলা কাটিয়েছি আমরা, পরিচয় হবে না? অমলদা, এরা খুব ডেঞ্জারাস। জেমস বলেছে ওরা লাইটারে মিনি গ্রেনেড রাখতে পেরেছে। বোধহয় সেইটাই ছুঁড়েছিল বাড়ির ভেতরে। একটা লোক গাড়ি চালাতে চালাতে জেমসকে রিকশায় বসে থাকতে দেখেছিল। হয়তো ভেবেছিল আমি তখনও ওই বাড়িতেই আছি। ওরা আজকালের মধ্যে শামচিতে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না এখন এরা কারা। শুধু একটা নাম পেয়েছি, মান সিং। আগে ড্রাইভারি করত, এখন নেপালের বাসিন্দা, কিন্তু তার বিরুদ্ধেও কোনো প্রমাণ নেই। থানায় গিয়ে যে ব্যাগ তুলে নিয়ে এসেছে পোড়া গদাইকে অবশ করে, সে অন্য লোক। তুমি জেমসকে নিয়ে শামচি রওনা হয়ে যাও। আর ও যদি একা যেতে চায় তো যেতে দাও। মনে হয় ভোরের আগেই তোমার ওখানে পৌঁছানো দরকার। আপনি কোথায় যাচ্ছেন? সহদেব বক্সির কাছে। অমলদা নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেলেন। অর্জুনের খুব রাগ হচ্ছিল। মাঝে মাঝে অমলদা এমন ব্যবহার করেন যেন তিনি অর্জুনের কাছের মানুষ নন। এই যে এখন সমস্যা চূড়োয় তাকে রেখে কি নির্লিপ্তভাবে সরে দাঁড়ালেন। তিস্তা ব্রিজে টোল না দিয়ে যখন অর্জুনরা ছুটে যাচ্ছিল শামচির দিকে, পেছনের সিটে তার পাশে তখন অমলদা বসে। অমলদা চলে যাওয়ার পরে কাটাগদায় ফিরে এসে জানিয়েছিল 1, 2, 3, 4 নম্বর গাড়িটা তিস্তা বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে অর্জুন উঠে দাঁড়িয়েছিল। জেমসের জীবনের জন্য সে শঙ্কিত হয়ে উঠেছিল। 2 গদাইকে সঙ্গে নিয়ে সে ছুটে গিয়েছিল তিস্তা বাংলোতে। গিয়ে দেখে গাড়িটা নেই, কিন্তু কাটা গদাই শপথ করে বলে যে গাড়িটাকে বাংলোর পাশে দাঁড়াতে দেখেছে। সেই লোকটা গাড়ি থেকে নামে যে থানায় গিয়েছিল। গাড়িতে আরও একটা লোক বসেছিল স্টিয়ারিং এর পেছনে। কাটা গদাইয়ের ধারণা ওই দ্বিতীয় লোকটাই মান সিং। অর্জুন নিষেধ করেছিল বলে সে কিছু করেনি, না হলে তার ইচ্ছে ছিল লোকটাকে জড়িয়ে ধরে চিৎকার করে। অর্জুন সঙ্গীদের নিয়ে ওপরে ছুটে গিয়েছিল। তখন মধ্যরাত। তিস্তা বাংলোর প্রতিটি ঘরের দরজা বন্ধ। জেমসের ঘরের দরজা ভেজানো ছিল। সেখানে ঢুকে হতভম্ব হয়ে পড়েছিল অর্জুন। কোনো চিহ্ন নেই জেমসের। বাথরুমের দরজা খোলা, তার লাগেজও নেই। অর্জুনের মনে হয়েছিল আততায়ীরা আরো সাবধানী হয়েছে। তারা জেমসের মৃতদেহ এখানে রেখে যেতে চায়নি। একমাত্র অর্জুন ছাড়া কেউ জানে না জেমস এই বাংলোতে আশ্রয় নিয়েছে। অর্জুন যদি লাইটার বিস্ফোরণে নিহত হয় তাহলে জেমসের হদিশ কেউ পাবে না। ওরা যখন নিচে নেমে ভাবছে কি করা যায়, তখন আর একটা জিপ এসে দাঁড়ালো সামনে। জিপের পেছন থেকে অমলদা মুখ বাড়ালেন, উঠে এসো অর্জুন। আপনি? অর্জুন কাছে এগিয়ে গেল। সহদেব বক্সির সঙ্গে কথা বলে মনে হলো আমার এখনই রওনা হওয়া উচিত। তোমার বাড়িতে পৌঁছে দেখলাম তুমি নেই। এত রাত্রে এখানে ছাড়া আর কোথাও যেতে পারো না তুমি, তাই চলে এলাম। উঠে এসো জলদি। অমল সোম সোজা হয়ে বসলেন। কোনো প্রতিবাদ না করে জিপে উঠল অর্জুন। উঠে বলল, ওরা জেমসকে ধরে নিয়ে গিয়েছে। আমরা যদি আর একটু আগে পৌঁছাতাম তাহলে। খুব আফসোস হচ্ছিল ওর। অমলদা কোনো জবাব দিলেন না। সামনের সিটে যে ভদ্রলোক বসে আছেন তাকে দেখে খুব অবাক হলো ও। জলপাইগুড়ির এসপিকে সে এই গাড়িতে আশা করেনি। ভদ্রলোক কোনো কথা বলছেন না। সরকারি জিপ বলে তিস্তা ব্রিজে টোল দেবার জন্য দাঁড়াতে হলো না। ময়নাগুড়ি শহরকে বাঁ দিকে রেখে ঝড়ের মতো জিপটা ছুটে গেল ধূপগুড়ি, গায়ের কাটা পেরিয়ে। খুঁটিমারি রেঞ্জ রহস্যটা
সে এই গায়ের কাটায় উদ্ঘাটন করেছিল। বানারহাটের চৌমাথায় দেখল একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। এসপি গাড়িটাকে থামাতে বললেন। বানারহাটের ওসি এসে তাকে স্যালুট করলেন। বোঝাই যাচ্ছে এখানে অপেক্ষা করতে ওদের খবর পাঠানো হয়েছিল। ওসিকে এসপি জিজ্ঞেস করলেন, 1, 2, 3, 4 কে দেখেছেন? ওসি দ্রুত ঘাড় নাড়লেন। হ্যাঁ স্যার, আপনার খবর পাওয়া মাত্র বাইরে বেরিয়ে দেখি গাড়িটা চলে গেল, ধরতে পারিনি। ধরার অবশ্য অর্ডার ছিল না। পেছন থেকে অমলদা মন্তব্য করলেন, ভালোই করেছেন, লেটস মুভ। ওদের আধ ঘন্টা বাদে স্টার্ট করতে বলুন মিস্টার কাপুর। হুকুম দেওয়া হলে জিপ আবার দৌড়তে শুরু করলো। পলাশবাড়ি চা বাগান পেরিয়ে রিয়া বাড়ির পাশ দিয়ে ওরা ছুটে যাচ্ছিল। ভুটানের বর্ডারটা দেখতে পাওয়া মাত্র অমলদা গাড়ি থামাতে বললেন। এসপি মাথা ঘুরিয়ে বললেন, মিস্টার সোম, এই বর্ডার পেরিয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না। অমলদা বললেন, আমি জানি, আপনি জিপটাকে নিয়ে শামচির ভুটান পুলিশের কাছে চলে যান, ওদের সাহায্য চান, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। অর্জুনকে ইশারা করে নেমে পড়লেন অমল সোম। অর্জুন নামতেই জিপটা সীমান্ত পেরিয়ে বর্ডার পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে পড়ল। অর্জুন দেখল ওদের ছাড়া পেতে সময় লাগলো না। তারপরেই জিপটা উপরে উঠে যেতে চারপাশে অন্ধকার নামল। শুধু ভুটান পুলিশের চেকপোস্টে হ্যাজাক জ্বলছে। দুজন শান্ত্রী বন্দুক হাতে তার বারান্দায় দাঁড়িয়ে। অমলদা চাপা গলায় জিজ্ঞেস করলেন, ওরা কোথায় যেতে পারে বলে তোমার ধারণা অর্জুন? সোজা শামচি বাজারে পৌঁছবে চেকপোস্ট ডিঙিয়ে? অর্জুন বলল, আমি বুঝতে পারছি না, যদি না যায় তাহলে ওদের গাড়িটাকে দেখতে পেতাম। গুড, কিন্তু এমনও তো হতে পারে আমাদের মতন ওদের দুজনও নেমে গেছে মাঝ রাস্তায়। মানসিং নামের এদেশি লোকটা গাড়ি নিয়ে পুলিশের কাছে কিছু জবাবদিহি দিয়ে চলে গেছে বাজারে। সেখানে কারো গ্যারাজে গাড়ি রেখে আবার ফিরে আসবে। এই চেকপোস্টগুলোতে কোনো রকম কড়াকড়ি হয় না। কোথা থেকে আসছো, কোথায় যাবে, এইটুকু জানলেই চলে, তাই না? অর্জুনেরও তাই মনে হলো। এদিকটা এখনো গভীর অন্ধকারে ঢাকা। ওপাশে পাহাড়ের শরীর সোজা উপরে উঠে গেছে। শামচি পাহাড় হিসেবে কোনো কৌলিন্য দাবি করতে পারে না, কিন্তু রাত্রে তাই কত রহস্যময় বলে মনে হচ্ছে। কোথাও কোনো শব্দ নেই। অমলদা বললেন, অদ্ভুত ব্যাপার তো, এই পাহাড়ে কি ঝিঁঝিও শব্দ করে না? অর্জুন, তুমি এখানেই অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসছি। অমলদা অন্ধকারে মিলিয়ে গেলে অর্জুন চারপাশে একবার তাকালো। এইভাবে কোনো সূত্র ছাড়া দাঁড়িয়ে থাকার কি অর্থ তা তার মাথায় আসছিল না। শামচিতে যদি ওরা যায় তাহলে জেমসকে জোর করে ধরে নিয়ে গেছে। আর তারই বা কি দরকার? জলপাইগুড়ি থেকে আসবার পথে অন্ধকারে যে কোনো জঙ্গলের ধারেই ওকে মৃত অবস্থায় ফেলে দিলে কে দেখবে? একজন FBI অফিসার এত সহজে মারা গেল ভাবতেই অবাক হতে হয়। অবশ্য মারা যে গিয়েছে তারও তো কোনো প্রমাণ নেই। ঠিক সেই সময় দূরে পাহাড়ের গায়ে একটা বাড়ির সামনে আলো জ্বলে উঠল। আলোটা জ্বলছে নিভছে। অর্জুন সতর্ক হলো, এত রাত্রে কেউ আলোর খেলা খেলবে কেন? শেষবার নিভে যাওয়ার পর আর জ্বলল না আলোটা। অর্জুনের মনে হলো কেউ নিশ্চয়ই জেগে আছে ওদিকে। তাকে আলোটা টানছিল। রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে সামনেই পড়বে চেকপোস্টটা। অর্জুন ডান দিকে এগোলো। অন্ধকারে বেশিক্ষণ থাকলে আকাশ এক ধরনের আলো দেয়। যাদের চোখ থাকে তারা ঠিক পৃথিবীটাকে চিনে নিতে পারে। অর্জুন চেষ্টা করল। পাহাড় কখনোই পায়ে চলার জন্য সুন্দর রাস্তা তৈরি করে রাখে না। আগাছা, এবড়ো থেবড়ো পাথর ডিঙিয়ে অর্জুন সন্তর্পণে উঠছিল। তার একবার মনে হয়েছিল অমল সোমকে খবরটা দেওয়ার জন্য অপেক্ষা করবে কি না, কিন্তু পরক্ষণে স্থির করল আলোর উৎসটা দেখেই ফিরে আসবে। কিছু দূর যাওয়ার পর অর্জুন বুঝল আর এগোনো সম্ভব নয়। এখান থেকে পাহাড় খাড়াই উঠে গেছে। ওপাশে অনেক নিচে একটা চওড়া নদী খাত। আলোটা যেখানে জ্বলেছিল
সেখানে এদিক দিয়ে পৌঁছানো যাবে না। সে সমান্তরালভাবে হাঁটতে লাগলো এবং এক সময় আগাছা ভাঙতে ভাঙতে বড় রাস্তায় চলে এলো। এই রাস্তাটাই চেকপোস্টের সামনে দিয়ে চলে এসেছে। অর্জুন আবার ওপরের দিকে তাকালো। সেখানে পৌঁছতে গেলে রাস্তাটা ধরে চলাই সুবিধে। ক্রমশ সে শামচির বাজারে এসে পড়ল। বাড়িঘরগুলো ঘুমিয়ে রয়েছে, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। বাজারটা চৌকো, মাঝখানে চত্বর খোলা পড়ে আছে। আরও একটু এগোতেই সে মানুষের গলা শুনতে পেল। একাধিক মানুষ জড়ানো গলায় কথা বলছে। সন্তর্পণে এগিয়ে সে বুঝতে পারল ওটা দিশি মদের দোকান। দোকানের ঝাঁপ বন্ধ, কথাবার্তা আসছে ওখান থেকেই। একটু অপেক্ষা করল সে। ঝাঁপের ফাঁক দিয়ে আলো বাইরে আসছে। হঠাৎ তিনটে লোক বেরিয়ে এলো বাইরে। তিনজনেই স্থানীয় মানুষ, পা টলছে। তারা বের হওয়া মাত্র আলো নিভে গেল। শেষবার জড়ানো কথা বলে তিনটে লোক তিন দিকে চলে গেল। অর্জুন মুশকিলে পড়ল। প্রথমত, এদের সন্দেহ করার কিছু নেই। দ্বিতীয়ত, যদি অনুসরণ করতে হয় কাকে করবে? যারা জলপাইগুড়ি থেকে এসেছে তাদের একজন আমেরিকান, একজন চাইনিজ আর একজন নেপালি। এই তিনটে মানুষের মধ্যে নেপালিটাই থাকতে পারে। তিনজনের চেহারাই এক, আর এই সব ভাবতে ভাবতে ওরা অন্ধকারে মিলিয়ে গেল। অর্জুন ঠিক করল যেখানে অমলদা তাকে অপেক্ষা করতে বলেছিলেন সেখানেই ফিরে যাবে। ঠিক তখনই বন্ধ পানশালার ঝাঁপ সরিয়ে চতুর্থ লোকটি বেরিয়ে এলো। বেরিয়ে একটু অপেক্ষা করে মুখ ফিরিয়ে নেপালি ভাষায় কিছু বলল কাউকে। ভেতর থেকে তার জবাব এলো। লোকটা একটু অপেক্ষা করে পা ফেলতে লাগলো। মধ্যবয়সী লোকটা বেশ স্মার্ট, প্যান্ট আর জ্যাকেট পরা, মাথায় একটা চাপা টুপি। সে হঠাৎ পকেট থেকে টর্চ বের করে কয়েকবার জ্বালল আর নেভালো। অর্জুন ঘাড় ফিরিয়ে ওপারের পাহাড়ের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে সেখানেও একই আলোর সংকেত শুরু হলো। এবার লোকটা সন্তুষ্ট হয়ে সেদিকে হাঁটতে লাগলো। রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। একটা সোজা উপরের দিকে চলে গেছে, আর একটা বেঁকে ওই পাহাড়ে। মুখ চোখ এখন ভালো করে দেখা অসম্ভব ব্যাপার। তবু অর্জুনের মনে হলো এই হলো মান সিং। লোকটা এতক্ষণ পানশালায় ছিল, কিন্তু এক ফোঁটাও মদ খেয়েছে বলে মনে হচ্ছে না। ও গাড়িটাকে কোথায় পার্ক করলো? কিন্তু পাহাড়ের রাস্তায় যেখানে পায়ের তলায় অসমান নুড়ি, সেখানে কাউকে শব্দহীন হয়ে অনুসরণ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এই লোকটা বোধহয় ফুর্তিতে আছে। অর্জুন চেষ্টা করছিল যতটা নিঃশব্দে যাওয়া যায়। লোকটা যেভাবে পা ফেলছে সে তাই করছে, কিন্তু লোকটা একটিবারও পেছন ফিরে তাকিয়েছে বলে মনে হলো না। মিনিট 10 হাঁটল লোকটা। এখন ওরা পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে এসেছে। পরপর অনেকটা জায়গা নিয়ে এক একটা বাড়ি দাঁড়িয়ে আছে। প্রতিটি বাড়ি কাঠের, এবং দেখলেই বোঝা যায় মানুষগুলো অর্থবান। লোকটি যে বাড়ির গেটের সামনে দাঁড়ালো সেখানেই রাস্তার শেষ। তারপরেই পাহাড় নেমে গেছে সোজা নিচে নদীর বুকে। বারান্দায় যে দাঁড়িয়েছিল সে শীষ দিতেই আগন্তুক একই সঙ্গে শীষ দিল, একই রকম ছন্দে। তারপর সে ভেতরে ঢুকে গেল। অর্জুনের নিশ্চিত ধারণা মান সিং গাড়ি পার্ক করে তার কর্তাদের সঙ্গে দেখা করতে এসেছে। এই মাটি ভুটানের। যদিও পাসপোর্ট ভিসার দরকার হয় না, কিন্তু এখানকার পুলিশ তাকে যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জ করতে পারে। কি করবে বুঝতে পারছিল না সে। ওই মানুষগুলো যদি এখানে থাকে তাহলে বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। ওই গ্রেনেড লাইটার ছুঁড়ে দিলেই হয়। আর যদি জোন্স অ্যান্ড জোন্সের আসল লাইটারের মালিক এখানে থাকে তাহলে তো আর দেখতে হবে না। অর্জুনের সঙ্গে কোনো অস্ত্র নেই। যদি এসপি এখানকার পুলিশদের সঙ্গে এনে বাড়ি ঘেরাও করেন তাহলে সদল বলে ধরা যায়, কিন্তু ওদের তো জানাতে হবে। অমলদা যেখানে থাকতে বলেছিলেন সেখানে ফিরে যেতেও তো সময় লাগবে। এই সময় বাংলোর একটা দরজা খুলে গেল।
অর্জুন দ্রুত একটা গাছের আড়ালে সরে গেল। যে লোকটা বেরিয়েছিল সে বারান্দার রেলিং ধরে হিন্দিতে জিজ্ঞেস করল, কি ব্যাপার, এত দেরি হলো কেন? কোনো গোলমাল হয়েছে নাকি? শামচি আমার হাতের মুঠোয়, গোলমাল এখানে হবে কেন? কোনো গাড়ি এসেছে? হ্যাঁ, জলপাইগুড়ির এসপি একা গাড়ি নিয়ে ঢুকেছে। এসপি? ওই ছোকরা সঙ্গে নেই তো? না। কেন্টকে বললাম শেষ করে দিতে ছোকরাটাকে, কিন্তু ও খেলতে চাইল। কামন, আমরা এখনই রওনা হব। লোকটা এবার বাংলোর ভেতরে ঢুকে গেল। মানসিং সিঁড়ি দিয়ে ওপরে উঠে তাকে অনুসরণ করল। যে লোকটা বাইরে দাঁড়িয়েছিল সে দেশলাই জেলে সিগারেট ধরালো, তারপর সিঁড়ির মধ্যে বসে পড়ল। ওই লোকটা হয়তো নিরীহ, জাল লাইটার হাতে পায়নি। কিন্তু ওরা এখন কোথাও যাচ্ছে। কোথায়? অর্জুন আরো কিছুক্ষণ অপেক্ষা করল। এবার ওই লোকটি গেটের কাছে হেঁটে আসছে দেখতে পেল সে। গেটে হাত রেখে চারপাশে তাকালো, তারপর মুখের শেষ হয়ে আসা সিগারেটের প্রান্তটুকু ছুঁড়ে দিল রাস্তায়। একবার পেছন ফিরে তাকালো। বাংলোয় কোনো আলো জ্বলছে না। লোকটা গেট খুলে চলে এলো এপাশে, তারপর কি জন্য যেন পথের পাশে বসে পড়ল। মুহূর্তেই অর্জুনের শরীর টান টান হলো। বাংলোর কাছে পৌঁছানোর এই একটাই সুযোগ। লোকটা বসেছে তার দিকে পেছন ফিরে। সে নিঃশব্দে চিতাবাঘের মতো দূরত্বটা অতিক্রম করল। শেষ মুহূর্তে বোধহয় লোকটা অনুমান করল কেউ আসছে, কিন্তু ততক্ষণে অর্জুনের হাত নেমে এসেছে ওর ঘাড়ে। সঙ্গে সঙ্গে একটা ককানির মতো শব্দ হলো, আর লোকটা এলিয়ে পড়ল মাটিতে। অর্জুন ওকে টেনে নিয়ে এলো গাছটার পেছনে। লোকটা নেপালি, কোমরে একটা ভোজালি গোঁজা। সেটা খুলে নিয়ে বাংলোর দিকে তাকালো সে। দরজাটা এখন বন্ধ, কেউ নেই সামনে। দ্রুত ঢুকে পড়ল অর্জুন ভেতরে। সিঁড়ির মুখে দাঁড়িয়ে এক মুহূর্ত ভাবল, তারপর উপরে না উঠে বাংলোর পাশ দিয়ে নিঃশব্দে হাঁটতে লাগলো। বাংলোর ঠিক পেছনেই পাহাড়টা নেমে গেছে নদীর বুকে। সেখানে পৌঁছে সে মানুষের গলা পেল। দুটো ভারী সুটকেস নিয়ে কারা কথা বলতে বলতে বাংলো থেকে নামছে। মানসিংয়ের গলা পেল সে। ওকে কিছু বলে যাওয়া হলো না? ও জানবে আমরা বাংলোতেই আছি? তাই জানা উচিত, বেশি লোককে জানাবার দরকার নেই। এর মধ্যে সব একই ধরনের মাল আছে? কেন? হাত থেকে পড়ে গেলে তো শেষ হয়ে যাব। শেষ যাতে না হও তার ব্যবস্থা করা আছে। অর্জুন এবার লোকটিকে চিনতে পারল। পাতলা কিন্তু মজবুত শরীর, একটা হিলহিলে ভাব আছে। চেহারা দেখলে চাইনিজ বলে মনে হয়, থাই কিংবা সিঙ্গাপুরীয় হতে পারে। ওরা নদীর ধার দিয়ে নেমে যাচ্ছিল। অর্জুনকে অনেকখানি ব্যবধান রাখতে হচ্ছিল। জেমস নিশ্চয়ই একটি মৃতদেহ হয়ে পড়ে আছে কোথাও। লোকটার জন্য কষ্ট হচ্ছিল তার। মিনিট 15 হাঁটার পর ওরা একটা প্যাগোডা টাইপের বাড়ির সামনে এসে পড়ল। এদিকে মানুষের বসতি কম। এত রাতেও পাশের মনস্ট্রিতে অদ্ভুত বাজনা বাজছে। প্যাগোডা টাইপের বাড়িটার ভেতরে ঢুকে গেল ওরা। অর্জুন দেখল দুজন লামা কথা বলতে বলতে মনাস্ট্রি থেকে বেরিয়ে উল্টো দিকে চলে গেলেন, এবং তখনই বাজনা থেমে গেল। ডোন্ট মুভ, চাপা গলায় ধমকানিটা শুনে চমকে পেছনে ফিরে তাকাতেই অর্জুন অমল সেনকে দেখতে পেল। অমলদা বললেন, তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম। খুব রেগে যেতাম যদি না ঠিক জায়গায় পৌঁছে যেতে। এসপি মিনিট 5 মধ্যে এসে পড়বেন, কিন্তু তার আগে আমি ভেতরে যাচ্ছি। তুমি এবার এখান থেকে নড়ো না। কথা শেষ করে অমলদা বাড়ির ভেতরে ঢুকে গেলেন। সঙ্গে সঙ্গে ভেতর থেকে শব্দ ভেসে এলো, কেউ চ্যালেঞ্জ করছে। অমলদা কিছু জবাব দিতেই আলো দেখা দিল। একটা লোক বেরিয়ে ভেতরে নিয়ে গেল ওকে। নিয়ে যাওয়ার ভঙ্গিতে যেন খাতির ছিল।
ঠিক তখনই মনাস্ট্রি থেকে আরেকটি লোক বেরিয়ে চাতালের ওপর দাঁড়ালো। লোকটা কোমরে হাত রেখে আকাশ দেখল, তারপর লম্বা লম্বা পা ফেলে প্যাগোডা বাড়ির দিকে আসছিল। এই আকাশ চোয়ানো তারার আলোয় কাছাকাছি লোকটাকে দেখে অর্জুনের হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। জেমস ব্রাউন বাড়িটায় ঢুকছে। এই সময় চাইনিজ লোকটি ওপর থেকে ডাকলো, কেন্ট, সামওয়ান ওয়ান্টস টু মিট ইউ। হু ইজ হি? এ বায়ার গট ইনফরমেশন ফ্রম কাঠমান্ডু। হিজ আইডি ইজ জনি's friend. Did you tell Johnny that we would be here? Yeah. Okay, I am coming. তরতর করে উঠে গেল জেমস উপরে। মাথায় কিছু ঢুকছিল না। জেমস আর কেন্ট এক লোক। জেমস তো FBI এর অফিসার, কেন্ট স্পষ্টতই স্মাগলার। অর্জুন এও বুঝতে পারছিল না অমল সোম কি করে জনি নামক লোকটির বন্ধু হন। তখনই পায়ের শব্দ পেল অর্জুন। 10-12 জন পুলিশ আড়ালে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। এসপি ওর পাশে এসে নিচু গলায় প্রশ্ন করলেন, অমলবাবু ভেতরে? খুব রাগ হয়ে গেল অর্জুনের। অমলদা একে সব প্ল্যান বলে এসেছেন, কিন্তু তাকে কিছু জানাননি। সে গম্ভীর হয়ে মাথা নাড়ল। এসপি বললেন, উনি আমাদের অপেক্ষা করতে বলেছেন যতক্ষণ না বাইরে বেরিয়ে আসেন। মিনিট 10 কেটে গেল। তারপর আলো জ্বলল। অমল সোম ইংরেজিতে চিৎকার করতে করতে বেরিয়ে আসছেন। তোমরা কি করে আশা করো জিনিসগুলো ঠিক কাজ করবে কি না জেনে আমি টাকা দেব? অন্তত একটা আমার সামনে পরীক্ষা করো। তাছাড়া আমি শুনেছিলাম লাইটার থেকে রে বের হয়, সেটাই তো দিচ্ছ না। জেমস বলল, লুক ম্যান, এই রাত্রে গ্রেনেড চার্জ করলে সবাই শুনতে পাবে। তাছাড়া রে লাইটার যে বিক্রির জন্য নয় তা জনি জানে। তুমি সত্যি একজন খদ্দের কি না আমার সন্দেহ আছে। সন্দেহ? জনি কখনো তোমাদের বলেনি সে ইন্ডিয়ান খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করবে? বলেছিল, কিন্তু তোমার সঙ্গে টাকা কোথায়? আগে মাল দেখব, পরে টাকা। তুমি তো মালই দেখাতে পারলে না। তুমি এখানে এসেছো কি করে? বাই রোড। আমার গাড়ি বাজারে রেখে এসেছি। হঠাৎ জেমস ঘুরে ডাকলো, লি, এই লোকটাকে পরীক্ষা করতে বলো তো, মানসিংকে। চাইনিজ লোকটার নাম লি। সে মানসিংকে হিন্দিতে কিছু বলল। মানসিং মাথা নেড়ে নিচে নেমে এলো। অমল সোম পা বাড়াচ্ছিলেন। জেমস বাধা দিল, নো ম্যান, তোমার গাড়ির নাম্বারটা বলো। মানসিং বাজারে গিয়ে দেখে আসবে তুমি ঠিক বলছো কি না। মাল কিনতে তুমি একা এসেছো, আমার বিশ্বাস হচ্ছে না। গাড়ি দেখে কি করে বিশ্বাস করবে? সেটা আমি বুঝবো। আগে দেখি গাড়িটা আছে কি না। এই সময় একজন তিব্বতী ঘর থেকে বেরিয়ে লির পাশে দাঁড়ালো। তারপর পরিষ্কার হিন্দিতে বলল, লোকটাকে ছেড়ো না। অনেকক্ষণ থেকে আমি মনে করতে চেষ্টা করছি একে কোথায় দেখেছি, কিছুতেই মনে পড়ছে না। কিন্তু লোকটাকে দেখে আমার ভালো লাগছে না। ওর কথা শেষ হওয়া মাত্র লি সিগারেট বের করলো এবং পকেট থেকে একটা লাইটার বের করে ধরালো। তার লাইটার থেকে কোনো আগুন বের হলো না। এইবার সে সোজা অমল সোমের দিকে সেটা তাক করতেই তিনি লাফিয়ে নিচে পড়লেন। সঙ্গে সঙ্গে মানসিং ছুটে ধরতে গেল তাকে। অমল সোম মাটিতে পড়েই এঁকে বেঁকে দৌড়চ্ছিলেন এবং তখনই দৃশ্যটা দেখা গেল। হঠাৎ দাঁড়িয়ে পড়ল মানসিং, তারপর কাটা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। জেমস পকেট থেকে আর একটা লাইটার বের করে মাথার উপর তুলতেই অর্জুন চিৎকার করে উঠল, জেমস! সঙ্গে সঙ্গে দারুণ চমকে গেল জেমস। অর্জুন ছুটে গেটের সামনে দাঁড়িয়েছে। অন্য লাইটারটি হাতে লি নামতে যাচ্ছিল। তার রে অবশ্যই 10 ফুটের বেশি যায় না। সে বোধহয় অমল সোমের কাছাকাছি যেতে চাইছিল। অর্জুনকে দেখে দ্রুত ফিরে গেল। তৎক্ষণাৎ একটা গালাগাল দিল জেমস। তারপর হাতের লাইটারটা ছুঁড়ে মারল গেটের ওপর। বিস্ফোরণের আগে অর্জুন যতটা সম্ভব দূরে সরে যেতে পেরেছিল এবং তখনই পেছন থেকে গুলি ছুটে ওপরে গেল। প্রথমে আহত হলো লি,
মাটিতে পড়ে গিয়ে সে চিৎকার করতে লাগলো। ততক্ষণে এসপি ঢুকে গেছেন ভেতরে, শামচির পুলিশ বাহিনী তার সঙ্গে। অমল সোম চিৎকার করলেন, কেন্ট, আত্মসমর্পণ করো, নইলে তুমি মরবে। জেমস ছুটে গেল লির কাছে। ওর পাশে পড়ে থাকা লাইটারটার ওপরে দ্বিতীয় গ্রেনেড লাইটার ছুঁড়ে মারতেই বারান্দার কিছু অংশ এবং লির শরীরটা নিচে গড়িয়ে পড়ল। তারপর 3 নম্বর বিস্ফোরণ ঘটল। তৃতীয় গ্রেনেড লাইটারটা ফাটল জেমসের শরীরেই। খুব ভোরে ফিরে আসছিল ওরা। 3টে মৃতদেহ এখন ভুটান সরকারের হাতে। মান সিংকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে। তার জ্ঞান ফিরেছিল দেরিতে। সে স্বীকার করেছে কাঠমান্ডুতে জনির ক্যাসিনোতে চাকরি করতে করতে সে এদের দলে ভিড়ে যায়। সে স্বীকার করেছিল রায়বাবুর ছোট ছেলেকে সে মারেনি, কিন্তু অমল সোমের বাড়িতে লাইটার গ্রেনেড চার্জ করেছিল। সত্যেন্দ্রনাথ এবং রায়বাবুর ছেলে মারা গিয়েছে লির হাতে। অমল সোম মুখ খুললেন। সত্যেন্দ্রনাথের চিঠি পেয়ে কাঠমান্ডুতে গিয়েছিলাম। জনির ক্যাসিনোতে সত্যেন্দ্রনাথ খবর পান শামচির মনাস্ট্রিতেই ওরা ঘাঁটি করছে। সেই উদ্দেশ্যেই ওরা এসেছিলেন ডুয়ার্সে। জেমস নামের এফবিআইয়ের অফিসারটির সর্বস্ব চুরি যায় শিলিগুড়ির হোটেলে। আমি তাকে সেখানেই রেখে এসেছি। জলপাইগুড়িতে কেন্ট এসে জেমসের নাম ব্যবহার করে তার পাসপোর্ট এবং আইডেন্টিটি কার্ড দেখিয়ে। 2 ভালো মানুষ আর 3টে বদলোক খুন হলো। এটা খুবই দুঃখের ব্যাপার, কিন্তু সুখের ঘটনা। সত্য সন্ধানী হিসেবে অর্জুন এখন দক্ষ হয়েছে। জোনস অ্যান্ড জোনস নিশ্চয়ই ওকে পুরস্কৃত করবে। অর্জুন ঠোঁট কামড়ালো। তার খুব আফসোস হচ্ছে। আসল লাইটারটা যদি পাওয়া যেত। একটাকে চোখের সামনে নষ্ট হতে দেখল। দ্বিতীয় হারানো আসল লাইটার এখন কোথায়?